তাপ প্রয়োগের ফলে নানান রকম এফেক্টস পাওয়া যায়। তার মধ্যে আমরা যেটা এখানে স্টাডি করব সেটা হলো কঠিন ও তরল পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগ করলে জেনারেলি কঠিন এবং তরল পদার্থ গ্যাসেরও প্রসারণ ঘটে, তবে সেটা আমরা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টারে পড়ব। কঠিন পদার্থের প্রসারণ এখন পড়ব। কঠিন পদার্থ প্রসারিত হয়, কঠিন পদার্থের অনেক রকম প্রসারণ ঘটে। এই প্রসারণ ঘটার পিছনের ব্যাখ্যাটা বলা দরকার। সেটা হচ্ছে যে কঠিন পদার্থের যে অণুগুলো আমরা জানি দৃঢ় সংবদ্ধ অবস্থায় থাকে, তো এই অণুগুলো কিন্তু কখনো স্থির অবস্থায় থাকে না। অণুগুলো একটা নির্দিষ্ট পয়েন্টের রেসপেক্টে ভাইব্রেট করতে থাকে। যে কোনো ডিরেকশনে ভাইব্রেশনটা হতে পারে, এরকম এরকম ভাইব্রেশন হতে পারে, এদিক বরাবর হতে পারে, এরকমভাবে হতে পারে, যে কোনো রকমভাবে ভাইব্রেশন হতে পারে। তো যখন তাপ দেয়া হয় তখন কি হয়, এই তাপ শক্তি এই অণুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি করে, বা অণুগুলোর মধ্যে ওই তাপ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তার ফলে অণুগুলো আগের থেকে আরও বেশি প্রবলভাবে কম্পিত হতে থাকে, এবং এই কম্পনের ফলে পাশাপাশি অবস্থিত কণাগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয়, এবং ধাক্কাধাক্কির ফলে কণাগুলো পরস্পরের থেকে খানিকটা দূরে সরে যায়, এবং এই দূরে সরে যাওয়ার কারণে প্রসারণটা হয়। কঠিনের যেহেতু নির্দিষ্ট একটা আকৃতি আছে, কঠিনের ক্ষেত্রে আমরা 3 রকমের প্রসারণ দেখতে পাই। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ, যাকে আমরা লিনিয়ার এক্সপ্যানশন বলছি। ক্ষেত্রফল প্রসারণ বা তল প্রসারণ, যাকে আমরা সারফেস এক্সপ্যানশন বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন বলছি। আর আয়তন প্রসারণ, যাকে বলা হচ্ছে ভলিউম বা কিউবিক্যাল এক্সপ্যানশন। এটার একটু অংশ আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম। এবার এই যে প্রসারিত হওয়ার ক্ষমতা, সেটা কিন্তু প্রত্যেকটা পদার্থের নিজস্ব ধর্ম। সব পদার্থ কিন্তু সম পরিমাণ প্রসারিত হয় না। আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো সব দিকে সমানভাবে প্রসারিত হয় না। কোনো একটা পার্টিকুলার দিকে হয়তো বেশি প্রসারিত হলো, কোনো একটা দিকে কম প্রসারিত হলো। জেনারেলি বিভিন্ন কেলাসাকার পদার্থ তারা অসমভাবে প্রসারিত হয়, তবে মোটামুটিভাবে কঠিন পদার্থ, ধাতু মূলত, সেগুলো কিন্তু মোটামুটিভাবে সমানভাবে প্রসারিত হয়। আর আমরা ইনভার নামে একটা লোহা এবং নিকেলের অ্যালয় তৈরি করতে পারি, যেই অ্যালয়টার ক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধির ফলে প্রসারণ প্রায় হয় না বললেই চলে, অপরিবর্তিত থাকে, ইনভেরিয়েবল থাকে প্রসারণটা আর কি, আয়তন বা এর দৈর্ঘ্য, সে কারণে এটার নাম হচ্ছে ইনভার। এবার আমরা দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণটা দেখব, লিনিয়ার এক্সপ্যানশন। তার থেকে আমরা কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাবো, যেটা হলো একটা কঠিন পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, যেটা আমাকে বলে দেবে যে কতখানি তাপমাত্রা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্যের কতখানি প্রসারণ ঘটবে। যেমন এখানে যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখানো হয়েছে সেটা দেখো। T1 উষ্ণতাতে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য আমরা L1 ধরে নিয়েছি। T2 উষ্ণতাতে ওই দণ্ডের দৈর্ঘ্য L2 এবং T2টা T1-এর থেকে বড়। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2 মাইনাস L1, এবং উষ্ণতার বৃদ্ধি হবে T2 মাইনাস T1। এবার দেখা যায় যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা দণ্ডটার যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 তার সাথে সমানুপাতিক হয়, এবং উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ L2 মাইনাস L1 সেটা L1-এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যদি উষ্ণতা স্থির থাকে, আর T2 মাইনাস T1-এর সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যদি প্রাথমিক দৈর্ঘ্যটা স্থির থাকে। আমরা জানি এইভাবে যখন আমরা ডাইরেক্টলি প্রপোর্শন দেখাই তখন আমরা আমাদের আর একটা ফিচারকে কনস্ট্যান্ট রাখতে হয়। এবার দুটোকে আমরা ভেরিয়েশনের নিয়ম অনুযায়ী কম্বাইন করছি, তাহলে L2 মাইনাস L1 সমানুপাতিক হয়ে যাচ্ছে L1 ইন্টু T2 মাইনাস T1। আমরা প্রপোর্শনালিটি সাইন তুললে একটা ইকুয়াল টু সাইন এবং তার সাথে আমার একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকটা দেখো অনেকটা প্রপোর্শনালিটি সাইনের মতন দেখতে, কিন্তু এটাকে আমরা আলফা বলছি। এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। একে
এই পদার্থটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। মনে রাখতে হবে যে দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নয়, কিন্তু দণ্ডটা যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমি কিভাবে দেব? এখান থেকে আমরা লিখতে পারি, দেখো, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ আলফাটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমি এরকমভাবে আমার সংজ্ঞাটা বলতে পারি যে ধরো প্রাথমিক দৈর্ঘ্যকে আমি একক ধরলাম, উষ্ণতা বৃদ্ধিকেও একক ধরলাম, তাহলে দুটোই আমার ইউনিট 1 হয়ে গেল। তাহলে আলফা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সমান। তাহলে এভাবে আমরা বলবো যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে কোনো পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে সেই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আর এই ইকুয়েশনটাকে আমরা L2 ইকুয়াল টু করে লিখতে পারি। L1টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে L2 ইকুয়াল টু হয়ে যাবে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, দেখো সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে L1 কমন নেওয়া হয়েছে, তাহলে L2 হয়ে গেছে L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। T2 মাইনাস T1কে আমরা যদি T ধরি, এই গ্যাপটাকেই যদি T ধরে নিই, তাহলে আমরা এখানে আলফা T লিখতে পারি। এখানে প্রাথমিক উষ্ণতাকে 0, চূড়ান্ত উষ্ণতাকে T ধরা হয়েছে, তাহলে সেই অবস্থায় এই T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে দৈর্ঘ্যকে LT বলা হয়েছে, 0 ডিগ্রিতে ধরা হয়েছে L0, তাহলে LT ইকুয়াল টু L0 ইন্টু 1 প্লাস আলফা T হবে। এইটা হচ্ছে আমাদের অন্তিম দৈর্ঘ্যের এক্সপ্রেশন, এটা হলো আমাদের আলফার এক্সপ্রেশন। এর ওপরে আমাদের কিন্তু অঙ্ক থাকবে। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাটা ধ্রুবক নয়। ধ্রুবক নয় কেন বলা হয়েছে? ধ্রুবক নয় বলা হয়েছে এই কারণে যে এই আলফার মান খানিকটা পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে যায়। তো কোনো দৈর্ঘ্যের কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন পরিমাণ প্রসারণ হয়, তবে আমরা যে আলফার মানটা ধরছি মোটামুটিভাবে সেটা T1 আর T2-র মধ্যেকার গড় মান, এবং যেখানে খুব বেশি নিখুঁত পরিমাপের দরকার পড়ে না সেখানে আমরা আলফার একটা মান নিয়েই মোটামুটিভাবে কাজ করে থাকি। তাহলে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা যেটা আমরা পেয়েছি তার এককটা কি হবে? তার একক হবে, ওপরে আছে দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এই দুটো থেকে দৈর্ঘ্যের একক পাওয়া যাচ্ছে। তাহলে দৈর্ঘ্যের এককটা কেটে যাবে, কেটে শুধু উষ্ণতা বৃদ্ধিটা নিচে পড়ে থাকবে, তাহলে তার একটা একক আসবে। তাহলে এর একক হয়ে যাবে এই রকম, পার ডিগ্রি সেন্টিগ্রেড। যেমন ধরো এটা একটা এক্সাম্পল দেয়া হয়েছে যে 0.4012 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 1 সেন্টিমিটার বা 1 ফুট বা 1 মিটার দীর্ঘ লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটার দৈর্ঘ্য এত সেমি, এত ফুট বা এত মিটার বৃদ্ধি পাবে। আমি যদি 1 সেন্টিমিটার নিই তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সেন্টিমিটারে আসবে, ফুট নিলে ফুটে আসবে, আর মিটার নিলে মিটারে আসবে। একই রকমভাবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পাই। এখানে বইতে দেখবে একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের তালিকা দেয়া আছে। এই L2 L1-এর জায়গায় প্রাথমিক ক্ষেত্রফল S1 আর অন্তিম ক্ষেত্রফল S2 ধরে একই রকমভাবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাই বিটা। সেই বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। একই, এর এককও সেম হবে কারণ ক্ষেত্রফল ওপরেও আছে নিচেও আছে। ক্ষেত্রফল দুটো কেটে যাবে, শুধু পড়ে থাকবে হরে আমাদের তাপমাত্রার একক। তাহলে এরকমভাবে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক পাবো। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হয়ে যাবে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এবং সিমিলারলি আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা পাবো, সেখানে আমাদের L1 L2-র জায়গায় V1 V2 বসাতে হবে। মানে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
আয়তন V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V2, সেটা যদি করি তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এটাকে গামা বলা হয়, সেটা হয়ে যাবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটার সংজ্ঞা হিসেবে আমরা কি বলবো, যে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক প্রাথমিক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটারও এই আয়তন প্রসারণ গুণাঙ্কেরও কিন্তু একক হয়ে যাবে শুধুমাত্র পার ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এখানেও আয়তনের একক ওপরে এবং নিচে লব এবং হর দুটোতেই আছে বলে আয়তনের এককটা আমার আর থাকবে না, শুধু উষ্ণতার এককটা থেকে যাবে। তো এইভাবে আমরা ম্যাথামেটিক্যালি আলফা বিটা গামা তিনটে এক্সপ্রেশন পেলাম, এবং এই এক্সপ্রেশনগুলো থেকে আমরা অন্তিম আয়তন বার করতে পারি। অন্তিম আয়তনটা ওই যেরকমভাবে আমরা এলের ক্ষেত্রে বের করেছি সেরকম ক্ষেত্রফলের ক্ষেত্রেও বেরোবে। ST ইকুয়াল টু S0 ইন্টু 1 প্লাস বিটা টি, যেখানে S0 হচ্ছে 0 ডিগ্রিতে ক্ষেত্রফল আর ST হচ্ছে T ডিগ্রিতে ক্ষেত্রফল। সিমিলারলি আমরা পাবো 0 ডিগ্রিতে আয়তন V0 আর T ডিগ্রিতে আয়তন VT হলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা টি।